দর্শক, সফটওয়্যার খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস, সংক্ষেপে বেসিস। সফটওয়্যার খাতের নানা দিক নিয়ে এখন আমরা কথা বলবো বেসিসের সাবেক সভাপতি হাবিবুল্লাহ এন করিমের সাথে। আপনাকে স্বাগত টেক ওয়ার্ল্ডে। থ্যাংক ইউ। আপনি বেসিসের সভাপতি এবং সাধারণ সম্পাদক হিসেবে বেশ কয়েকবার দায়িত্ব পালন করেছিলেন এবং প্রথম সভাপতি হয়েছিলেন 2001 সালে। তো এখন প্রায় 25 বছর পার হয়ে গেছে আপনি সভাপতি হওয়ার। কি অবস্থায় আপনি দেখেছিলেন এই খাতকে এবং বর্তমানে কোন অবস্থায় আপনি দেখছেন? তখন আমাদের এই ইন্ডাস্ট্রির আকার এবং পরিধি অত্যন্ত সীমিত ছিল। আমাদের প্রথমে মাত্র 18 জন সদস্য নিয়ে আমরা শুরু করি যাত্রা, এবং ওই সময় বাংলাদেশে স্থানীয়ভাবে কিছু সফটওয়্যার এবং আইটি সার্ভিস বিক্রি হতো। এক্সপোর্ট মোটামুটিভাবে নীল, একেবারে শূন্যের কোঠায় ছিল ওই সময়। সেই অবস্থা থেকে আজকে আমাদের দেশে বেশ কয়েক হাজার সফটওয়্যার এবং আইটি সার্ভিস উদ্যোক্তা হয়েছে। বেসিসেরই সদস্য সংখ্যা 2000-এর উপরে। 2001 সালে আমি যখন প্রথম বেসিসের সভাপতি ছিলাম, সেই সময় থেকে নিয়ে অবশ্যই আমাদের ইন্ডাস্ট্রির অনেক উন্নতি হয়েছে। তবে এই উন্নতিটার ব্যাপারে বিভিন্ন রকম মতভেদ আছে। অনেকেই সন্তুষ্ট না। এই উন্নতিতে আমরা অনেক বেশি দেখতে চেয়েছিলাম। আমরা যেই স্বপ্ন নিয়ে বেসিস শুরু করেছিলাম, যেই ভিশন নিয়ে শুরু করেছিলাম, সেই ভিশনের টার্গেট থেকে আমরা এখনো অনেক পিছিয়ে আছি। $5 বিলিয়ন কথা আমরা 2020 সালেও আমরা শুনেছি, সেটাও তখন সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। এরপরে 2025 সালের কথা শুনেছি, সেটাও আসলে ধারের কাছেও সেটা নেই আর কি। তো আসলে এই লক্ষ্যমাত্রা যে আমরা বাস্তবায়ন করতে পারছি না, এটা তো আসলে এক ধরনের ব্যর্থতা বলা যায় আমাদের বিগত সরকারের বা বিগত সময়ের। এটা সার্বিক ব্যর্থতা যে আমাদের ইন্ডাস্ট্রি, তারপরে সরকার এবং যে পুরো ইকোসিস্টেম, তার একটা ব্যর্থতা। এখানে আসলে এই যে টার্গেট কোনো আমরা যদি একটা সেট করে সেই অনুযায়ী যদি সেটা অ্যাচিভ করার জন্য এগোতে চাই, তাহলে আমাকে অনেকগুলো বিষয় দেখতে হবে। যে আজকে আমার ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি কতখানি, সেখান থেকে আজকে যেমন আপনি একটু আগে বললেন যে প্রায় $2 থেকে $2.5 বিলিয়ন মতো আছে। সেখান থেকে যদি আমাকে ডাবল করতে হয় এটা, তাহলে আমাকে 3টা জিনিস ঘটতে হবে ইন প্যারালাল। আমাকে আমার দেশের বাইরে যে আমাদের যে মার্কেটিংয়ের যে আউটরিচ, সেটাকে তাহলে দ্বিগুণ করতে হবে। আমার সেই দ্বিগুণ মার্কেটিং করার পরে সেই ডেলিভারি দিতে হলে আমার প্রফেশনালের সংখ্যা দ্বিগুণ হতে হবে, এবং সেই দ্বিগুণ সংখ্যক প্রফেশনালকে তাকে কাজে যদি আমার সম্পৃক্ত করতে হয়, তাহলে আমার যে টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার আছে এবং ট্রেনিং ফেসিলিটিস আছে, অন্যান্য সফট ইনফ্রাস্ট্রাকচার, হার্ড সফট মিলিয়ে, সেখানেও কিন্তু আমার ইনভেস্টমেন্ট দ্বিগুণ করতে হবে। তো আমি শুধু একটা জাস্ট নাম্বার বসিয়ে দিলে তো হবে না। আমাকে আমার সেই মার্কেটিং প্রচেষ্টাকে ডাবল করতে হবে, ইনভেস্টমেন্ট ডাবল করতে হবে, এবং আমার এই লোকজন, স্কিলড ম্যান পাওয়ার আমাকে ডাবল করতে হবে। আমরা জানি যে 70টির বেশি দেশে বাংলাদেশ সফটওয়্যার রপ্তানি করে, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে অনেক কোম্পানি, বিশেষ করে ব্যাংকগুলো বা ইন্স্যুরেন্সগুলো বা অন্যান্য অনেক কোম্পানি দেখেছে যে তারা বাহির থেকে সফটওয়্যার বাংলাদেশে নিয়ে আসে। তো আসলে সেক্ষেত্রে কি আমাদের এই দেশীয় কোম্পানিগুলোর আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে আমাদের সফটওয়্যার কোম্পানি? এটা খুবই সুন্দর প্রশ্ন। এটা একটা রিডল বলতে পারেন। যে একদিকে যেমন আমরা 70টারও বেশি দেশে প্রায় $1 থেকে $1.5 বিলিয়ন সফটওয়্যার এবং আইটি সার্ভিস রপ্তানি করছি, কিন্তু আবার একই সাথে আমরা যদি স্থানীয় বাজারে দেখি, ব্যাংকস, টেলকোজ, এমনকি সরকারেরও বড় বড় প্রকল্পগুলোতে, সেগুলোতে যদি আমরা কিউমুলেটিভলি দেখি, তাহলে দেখা যাবে বছরে প্রায় $1 বিলিয়ন মতো সফটওয়্যার এবং আইটি সার্ভিস কিন্তু আবার আমরা আমদানি করছি। বিদেশি সফটওয়্যার দিয়ে, বিদেশি আইটি সার্ভিস দিয়ে সরকারি কোনো প্রকল্প লং টার্মে সাকসেসফুল হয়েছে আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন না, নট ইভেন ওয়ান। অথচ স্থানীয় সফটওয়্যার দিয়ে, স্থানীয় আইটি সার্ভিস দিয়ে এরকম সাকসেসফুল হয়েছে, এরকম বহু উদাহরণ আছে। কিন্তু দুঃখজনক যেটা দেখা যায় যে আমরা বিভিন্ন পলিসি মেকারদেরকে বিভিন্ন ফোরামে দেখি যে
যে হয়তো কোনো একটা ছোট কোম্পানি কোনো একটা কাজ দিয়েছিল, সেটা ফেল করেছিল, ওইটাকেই হাইলাইট করে তারা। যে কোনো ইন্ডাস্ট্রিতে ফেলিয়ার আছে, আপনি কনস্ট্রাকশন কাজ দেন, সেখানেও তো 100টার মধ্যে হয়তো 10টা ফেল করে, কিন্তু সেইটা দিয়ে কি মানুষ ওই বাকি 90টা কাজ দিচ্ছে না? দিচ্ছে তো। তো আমাদেরও হয়তো স্থানীয়দেরকে যখন কাজ দেওয়া হয়, হয়তো 100টার মধ্যে 5টা 10টা ফেল করতেই পারে, কিন্তু যেই 90টা সাকসেসফুল হচ্ছে, এইটাকে কেন আমরা হাইলাইট করছি না? এবং সেটাকে হাইলাইট করলে দেখা যাবে যে এই যে বাইরে আমরা $1 থেকে $1.5 বিলিয়ন আবার সফটওয়্যার এবং সার্ভিস ইম্পোর্ট করছি, এই জায়গাটায় এটা অনেক গ্যাপটা আমরা কমাতে পারতাম। সফটওয়্যারের ক্ষেত্রে আমরা কি আমাদের দেশের যে কান্ট্রি ব্র্যান্ডিং দেশের বাইরে, সেগুলো কি কোনো অভাব আছে? আমরা না, অবশ্যই আছে। এই কান্ট্রি ব্র্যান্ডিং তো খুবই প্রয়োজন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেটা হচ্ছে, যেমন এখন বাংলাদেশ থেকে 30 বছর আগে, আমার খেয়াল আছে 30-35 বছর আগে বাইরে যদি কেউ মেড ইন বাংলাদেশ লেখা একটা শার্ট দেখতো, তো মনে করতো এটা লো কোয়ালিটি, নিতে চাইতো না। মেড ইন ভিয়েতনাম দেখলে বা মেড ইন চায়না দেখলে হয়তো নিতে চাইতো। এখন কিন্তু সেই জায়গায় নাই বাংলাদেশ। এখন বরঞ্চ মেড ইন বাংলাদেশ লেবেল দেখে মানুষ কিনে। সেই আস্থার জায়গায় বাংলাদেশের অ্যাপারেল ইন্ডাস্ট্রি পৌঁছে গেছে। সফটওয়্যারের ক্ষেত্রে আমাদের সেই আস্থার জায়গায় আমরা কিছু কিছু জায়গায় পৌঁছেছি, কিন্তু সেটাকে আমরা স্কেল আপ করতে পারিনি। মার্কেট একবার কেউ দখল করে ফেললে সেখানে আপনার গিয়ে ঢোকা খুব কঠিন। তো আমাদেরকে নতুন মার্কেট খুঁজতে হবে, যেই কারণে আমি আমার সাথে যখনই কোনো নতুন এন্টারপ্রেনার আমার অ্যাডভাইস চায়, আমি সবসময় বলি যে ইউ ট্রাই টু ফাইন্ড ইউর ওন নিশ, যে কোন নতুন জায়গাটাতে তুমি কন্ট্রিবিউট করতে পারো। সেটা আমাদের যে ইমার্জিং যেসব টেকনোলজি আছে, যে একটু আগে বলেছিলাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, 3D প্রিন্টিং, এই ধরনের বিভিন্ন, বা ড্রোনের যে কন্ট্রোল করার যে সফটওয়্যার, এইগুলো হচ্ছে সব ইমার্জিং ফিল্ডস। এরকম 15-20টা নতুন নতুন ফিল্ড আছে যেগুলোতে আমাদের এটা এখনও কোনো দেশ মনোপলি নিতে পারেনি। জনাব হাবিবুল্লাহ এন কর্মী, আপনাকে ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ।